ফেসবুক অ্যাডস আর আগের মতো কাজ করছে না, অনেকটাই পরিবর্তন এসেছে। সো দ্যাট রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমরা যারা পুরাতন স্ট্র্যাটেজিগুলো মেনটেন করে ভালো রেজাল্ট আনতে পারছিলাম, এখন ওই সেম স্ট্র্যাটেজি আর ভালো কাজ করছে না। আপনি যদি নোকিয়া এবং সনি এরিকসনের কথা শুনে থাকেন, অবশ্যই শুনেছেন, কারণ খুবই রিনাউন দুটি ব্র্যান্ড। তারা কিন্তু মার্কেট থেকে এখন অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। কারণ হলো তারা পুরাতনকে আঁকড়ে পড়েছিল, আপডেটকে সাদরে গ্রহণ করেনি। তো আমাদের যারা আমরা অ্যাড ক্যাম্পেইন রান করছি বা ব্যবসা করছি, অনেকেই আছেন যে যে কোনো একটা বিষয় শিখেছেন, ক্যাম্পেইনের বেশ কিছু স্ট্র্যাটেজি শিখেছেন বা কোনো না কোনোভাবে ক্যাম্পেইন করা শিখেছেন। সেই একই স্ট্র্যাটেজিতে দিনের পর দিন অ্যাড রান করছেন বা একই স্ট্র্যাটেজিতে আপনি কন্টেন্ট তৈরি করছেন। আপনি হয়তো বা ট্র্যাকিংয়ের বিষয়গুলো খুব একটা আমলে নিচ্ছেন না। তো এই বিষয়গুলোকে, অর্থাৎ পুরাতনকে আঁকড়ে ধরে থাকার ফলে এটার বড় একটা ইফেক্ট কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে পড়ছে, যেটা হয়তো বা আপনি অনেক পরে গিয়ে খেয়াল করবেন বা এখন হয়তো বা আপনি বুঝতে শুরু করেছেন। তো পুরাতনকে আঁকড়ে ধরে থাকলে আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্মে খুব একটা ভালো করতে পারবেন না, কারণ মেটা যত বেশি আপডেট নিয়ে আসছে, হয়তো বা আপনার মনে হচ্ছে যে তারা আপনাকে সেলস না দেওয়ার জন্য এই আপডেটগুলো নিয়ে আসছে, আপনার জন্য আরও বেশি কঠিন করে দিচ্ছে। বিষয়টা কিন্তু একদমই তেমন নয়। মেটা সহজ করছে যাতে করে আপনি খুব সহজেই সেল পেতে পারেন বা আপনার কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। যেমন আগে টার্গেটিংয়ের ক্ষেত্রে বলা হতো যে টার্গেটিং ইজ দ্য কি, বাট এখন বলা হচ্ছে ক্রিয়েটিভ ইজ দ্য নেক্সট টার্গেটিং। সো দ্যাট আপনি ক্রিয়েটিভের মাধ্যমেও কিন্তু এখন আপনার সরাসরি যে কাঙ্ক্ষিত কাস্টমার তার কাছে চলে যেতে পারছেন। টার্গেটিংটা অতটা ম্যান্ডেটরি হচ্ছে না। সো অনেক ক্ষেত্রে কিন্তু সহজবোধ্য হচ্ছে বা সহজ হচ্ছে প্ল্যাটফর্মটা, বাট আমরা যেহেতু পুরাতনকে আঁকড়ে ধরে পড়ে আছি অনেকেই, সো এই জায়গাটা আমাদের অ্যাডাপ্ট করতে সময় লাগছে। আমি একটি রেজাল্ট দিয়ে শুরু করব। আমরা বর্তমানে একটি ব্যবসাকে স্কেল করেছি, 1 মাসের একটি রেজাল্ট, এবং এটা খুব রিসেন্ট একটি রেজাল্ট। সো আমি একটু রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অ্যাড অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে। এইখানে আমরা ডিসেম্বর মাসটি সিলেক্ট করব কাস্টমভাবে, 1 থেকে 31 ডিসেম্বর আপডেট করলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে টোটাল সেল 4,684টি এবং কস্ট পার ওয়েবসাইট পারচেস হচ্ছে $4.10। টোটাল খরচ হয়েছে $19,196.63। এইটা হলো ডিসেম্বরের রেজাল্ট 2025। এই অ্যাড অ্যাকাউন্টটি আমরা হাতে পাওয়ার পর আমরা যখন স্কেল করি, আমাদের ক্লায়েন্টের এক্সপেকটেশন ছিল যত বেশি সম্ভব সেল করা এবং ডলারটাকে যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসতে পারা। তো যেহেতু আমরা হিউজ স্কেল করেছি, দেখুন কি পরিবর্তন এসেছে। আমি সিলেক্ট করব জানুয়ারি 1 থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত এবং এখানে একটু আপডেট দিয়ে দিব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন 14,962টি সেল এসেছে, অলমোস্ট 15,000। আমরা কস্ট পার পারচেস আনতে পেরেছি $3.29 এবং টোটাল অ্যাড স্পেন্ড হয়েছে $49,272, প্রায় $50,000 আমরা স্পেন্ড করেছি 1 মাসে এবং অলমোস্ট 15,000 সেল আমরা জেনারেট করেছি, যেখানে গত মাসের সেল ছিল মাত্র 4,000 এবং ডলার কস্ট ছিল $4.10 করে, সেখানে $3.29। সো ম্যাসিভ একটি স্কেল আমরা কিন্তু এই অ্যাকাউন্টের জন্য আনতে পেরেছি। এবং আমি যদি পার ডে হিসাব করি, তাহলে পার ডে অলমোস্ট 500 ওয়েবসাইট পারচেস আমরা আনতে পেরেছি এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। সো এইখানে ডলার কস্টিংটা আরও কমানো যেত যদি কিনা আমরা এই এত বেশি ওয়েবসাইট পারচেসের দিকে ফোকাস না করতাম। যেহেতু ওয়েবসাইট পারচেসের দিকে আমাদের প্রচুর ফোকাস করতে হয়েছে, সো দ্যাট ডলারের যে বার্নিং সেটা কিন্তু লিটারালি একটু বেড়ে গেছে। এইটা ছিল একটা রেজাল্ট, এমন অনেক রেজাল্ট আমাদের রয়েছে। আমি একটি অ্যাড স্ট্রাকচার আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আপনি চাইলে কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইনে ফলো করতে পারেন। এবং শুধুমাত্র রেজাল্ট দেখেই হবে না, আপনাকে সাথে সাথে কি করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, বিভিন্ন স্ট্র্যাটেজিতে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। আমরা যদি আরও একটি অ্যাড অ্যাকাউন্ট দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাড অ্যাকাউন্টের জন্য আমরা 7,960টি ওয়েবসাইট পারচেস এনেছি। $1.51 করে পার ওয়েবসাইট পারচেসের জন্য খরচ হয়েছে এবং টোটাল খরচ হয়েছে $11,997.92, অর্থাৎ
অলমোস্ট $12,000 মতো খরচ হয়েছে এই অ্যাড অ্যাকাউন্টের জন্য, এবং এটা 28 দিনের একটি রেজাল্ট। 28 দিনে এই রেজাল্টটি এসেছে। এইটাকে আমরা কম বেশি সবাই চিনি, মার্কেটিংয়ের ভাষায় এটাকে বলা হয় ফানেল, এবং ফানেল নিয়ে প্রচুর কথাবার্তা হয় মার্কেটিংয়ে। আমরাও জানি যে ফানেল জিনিসটা আসলে কি। ফানেলের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দীর্ঘদিন থেকে এটা মেনটেন করলে সেলসের ক্ষেত্রে একটা বড় রকম পরিবর্তন আসে। যেমন আমরা ফানেলের ক্ষেত্রে 3টা স্টেজ মেনটেন করি। প্রথম হচ্ছে টোফু বা টপ অফ দ্য ফানেল, যেখানে আমরা মোটামুটি সবাইকে টার্গেট করি, বড় একটা অডিয়েন্স টার্গেট হয়। এরপরে হচ্ছে মোফু, মিডিল অফ দ্য ফানেল, যেখানে টপে যারা এসেছিল আমরা তাদেরকে আবার এঙ্গেজ করি মিডিল অফ দ্য ফানেলে, এবং ফাইনালি আমরা বটম অফ দ্য ফানেলে তাদেরকে সেলসে কনভার্ট করার ট্রাই করি। সো এখন এই ফানেলটাকে যদি এভাবে আমরা দেখতে চাই বা দেখি, তাহলে দেখুন এখানে ফানেলে অনেকগুলো মানুষ আসছে এবং তার মধ্যে থেকে কিছু মানুষের কালার এখানে দেখুন পরিবর্তন আছে। সো এই সিলেক্টেড মানুষগুলা আমরা বটম ফানেলে নিয়ে সেলস করার ট্রাই করছি। সো এটাই হলো ফানেলের মূল চিত্র, অর্থাৎ আমরা শুরুতে অনেক বেশি মানুষকে টার্গেট করব এবং তাদের মধ্যে থেকে আমাদের যারা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আগ্রহী আমরা তাদের কাছে কোনো কিছু সেলস করার ট্রাই করব বটম ফানেলের মাধ্যমে। ওকে, ফানেলের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জেনে নেওয়া প্রয়োজন, যেমন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা টোফুর ক্ষেত্রে আমাদের কেপিআই বা কি পারফরমেন্স ইন্ডিকেটর কি কি থাকে। বেসিক্যালি আমাদের কি পারফরমেন্স ইন্ডিকেটর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে থাকে ইমপ্রেশন, থাকে রিচ, থাকে ভিডিও ভিউজ এবং ফ্রিকোয়েন্সি। এগুলোকে আমাদের দেখতে হয় কি পারফরমেন্স ইন্ডিকেটর হিসাবে। মেজারমেন্ট কি কি থাকে? মেজারমেন্ট থাকে নাম্বার অফ ইমপ্রেশন, নাম্বার অফ রিচ, নাম্বার অফ ভিউজ পার্সেন্টেজ, অর্থাৎ ভিডিও ভিউজ পার্সেন্টেজ, কত ভিডিও ভিউ হলো, দেন ফ্রিকোয়েন্সি। এগুলো হচ্ছে আমাদের মেজারমেন্ট এবং কি পারফরমেন্স ইন্ডিকেটর। মোফুর ক্ষেত্রে তাহলে কি পারফরমেন্স ইন্ডিকেটর কি এবং মেজারমেন্ট কি? মোফুর ক্ষেত্রে বেসিক্যালি ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ এবং প্রোডাক্ট পেজ ভিউ, এগুলো হচ্ছে আমাদের কি পারফরমেন্স ইন্ডিকেটর, এবং মেজারমেন্ট হচ্ছে নাম্বার অফ ক্লিক, নাম্বার অফ ইউনিক ক্লিক, নাম্বার অফ ভিউজ পার্সেন্টেজ, ভিডিও ভিউজ পার্সেন্টেজ আর কি। ওকে, বটম অফ দ্য ফানেলে গিয়ে আমাদের তাহলে কেপিআই কি হবে? পারচেস রেজাল্ট, কারণ বটম অফ দ্য ফানেলে আমরা ডিরেক্টলি তখন সেলে চলে যাব। এবং কি পারফরমেন্স ইন্ডিকেটর আরেকটি হচ্ছে রেভিনিউ রোয়াস, রোয়াসের দিকে তখন আমাদের মনোযোগ হবে। এবং মেজারমেন্ট হবে নাম্বার অফ সেলস, পারচেস ভ্যালু, এগুলো হচ্ছে আমাদের মেজারমেন্ট। তো এই বিষয়টা আমরা দীর্ঘদিন থেকে ফলো করেছি, অর্থাৎ আমরা অ্যাওয়ারনেস করেছি, আমরা এঙ্গেজ করেছি, দেন আমরা তাদের কাছে সেল করার ট্রাই করেছি। এখন কিন্তু স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটু পরিবর্তন এসেছে, জিনিস সেমই আছে, বাট আমরা ক্যাম্পেইনের স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে এনেছি বা মেটা এনেছে, মেটা অ্যান্ড্রোমেডা আপডেট আসার পরে। সেইটা কি যে আপনাকে আলাদা আলাদা করে ক্যাম্পেইন রান করতে হবে না অ্যাওয়ারনেসের জন্য, এঙ্গেজের জন্য বা বটম অফ দ্য ফানেলের জন্য, বা আলাদা আলাদা করে ওভাবে আপনাকে ট্রাই করতে হবে না। আপনি কি করবেন? একটা ক্যাম্পেইন করবেন এবং সেখানেই সব কিছু মেনটেন করবেন। কিভাবে? এটা হচ্ছে আপনি দুভাবে করতে পারেন বা একাধিকভাবেও করা যায়। আমরা যেটা বেসিক্যালি খেয়াল করি বা ফলো করি যে স্ট্রাকচারটি, সেটি হচ্ছে 1-on-5 ফর্মুলা অথবা 1-on-10 ফর্মুলা। এই জিনিসটা আসলে কি? অর্থাৎ একটা ক্যাম্পেইন থাকবে, একটা অ্যাডসেট থাকবে এবং একটা অ্যাডসেটের আন্ডারে ক্রিয়েটিভ হবে 5টা, অথবা একটা ক্যাম্পেইন হবে, একটা অ্যাডসেট হবে এবং তার আন্ডারে অ্যাড ক্রিয়েটিভ হবে 10টা। সো নিচে আপনারা যে স্ট্রাকচারটি দেখছেন, এইটা হচ্ছে বেসিক্যালি 10টা অ্যাড ক্রিয়েটিভের একটি স্ট্রাকচার এবং অ্যাডসেট একটি। সো এখানে আমরা যেটি করব যে অ্যাডসেটে আমরা আমাদের এফবিতে বা ফেসবুক পেজে যারা এঙ্গেজ হয়েছিল টোটাল এঙ্গেজটাকে আমরা নিব, আমরা ইনস্টাগ্রামে যারা এঙ্গেজ হয়েছে তাদের টোটাল রেকর্ডটা নিব, আমরা 30 ডেজ ওয়েব ভিজিটরের যে রেকর্ড আছে সেইটাকে এখানে অ্যাডসেটে অ্যাড করব। দেন আমরা অ্যাড টু কার্ট যারা করেছে আমাদের ওয়েবসাইটে এসে তাদেরকে আমরা অ্যাড করব। দেন আমরা অ্যাড করব যারা ইনিশিয়েট চেক আউট করেছে তাদেরকেও আমরা কিন্তু এই অ্যাডসেটে অ্যাড করব। এটা হলো কাস্টম অডিয়েন্স বা এক্সিস্টিং অডিয়েন্স। যেটা ডিটেল টার্গেটিং আরেকটি অপশন আছে, আমরা এই অ্যাডসেটে কিন্তু একই সাথে ডিটেল টার্গেটিংয়ে আমাদের যে সমস্ত ইন্টারেস্টেড অডিয়েন্সগুলো রয়েছে বা ডেমোগ্রাফিক্স
বা বিহেভিয়ারগত যে সমস্ত অডিয়েন্সগুলো আমাদের এই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য হতে পারে, সেই সম্ভাব্য অডিয়েন্সগুলোকেও কিন্তু আমরা ডিটেল টার্গেটিংয়ে গিয়ে অ্যাড করে দিব। সো দ্যাট আমরা কি করছি যে টোটাল আমাদের যে এক্সিস্টিং অডিয়েন্স আছে সেগুলোকে আমরা অ্যাড করছি, আমরা ডিটেল টার্গেটিং করছি। সো এই সবটা মিলে আমাদের কি হচ্ছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সেটাকে আমরা বলছি মিক্সড স্ট্রাকচার। অর্থাৎ আমরা মিক্সড যে অডিয়েন্সটা সেইটাকে এই অ্যাড সাইটের মধ্যে রাখছি এবং আমাদের অ্যাড ক্রিয়েটিভ যথাসম্ভব আমরা চেষ্টা করছি 5টা থেকে 10টা দেওয়ার জন্য। এখানে ইমেজ এবং ভিডিও দুটির কম্বিনেশন থাকবে। এভাবে আপনি কিন্তু চাইলে নতুন স্ট্র্যাটেজিতে ক্যাম্পেইন রান করতে পারেন এবং দেখা যাচ্ছে যে নতুন স্ট্র্যাটেজিতে আপনি যত ক্যাম্পেইন রান করবেন বা মেটাকে যত বেশি ডেটা দিতে পারবেন তত বেশি কিন্তু মেটা আপনার জন্য সেলস নিয়ে আসার ট্রাই করবে। কারণ মেটা যত বেশি আপডেট সবগুলোই কিন্তু বিজনেস ফ্রেন্ডলি, অর্থাৎ বিজনেসকে আরও বেশি সহজ করার জন্য মেটা আপডেটগুলো দিয়ে থাকে। সো মেটাকে শত্রু ভাবার কোনো কারণ নেই, নিজেকে আপডেট করতে হবে এবং প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখতে হবে। কারণ এখানে ডিজিটাল জগতে আপডেট হতে না পারাটা এক ধরনের অভিশাপ। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিং নিয়ে ভিডিও রয়েছে। আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন, হয়তোবা এখান থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে। নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে, কারণ পরবর্তীতে এখানে নতুন যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হবে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।